সামনেই বিধানসভা নির্বাচন, আর হয়তো 12টা মাসের পরই বিধানসভা নির্বাচন বাংলায় হবে। তো সেক্ষেত্রে হাওড়াতে গত বিধানসভা নির্বাচনেও একটাও ফুল ফোটাতে পারেনি বামেরা। এই বিধানসভা নির্বাচনে কি ফুল ফোটাতে পারবে? আর ফুল ফোটালেও কোন সমীকরণে একেবারে সিপিআইএম এই হাওড়া জেলায় খাতা খুলবে? ফুল ফোটাতে বামফ্রন্ট নির্বাচনে সর্বত্র লড়বে হাওড়া জেলায়, এবং আমি আশাবাদী ফলাফল আমাদের ভালোই হবে। ভালো হওয়ার মূল কারণ হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি দুটো সরকারই ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, মহিলা সব অংশের মানুষের ওপরে আক্রমণ এনেছে। যুবক যুবতীদের কাজ নেই, ছাত্রদের স্কুলে 240 টাকা সরকারি ফিস হওয়া উচিত, 700-800 টাকা ফিস। আলুর দাম কি হয়েছে, কৃষকরা মানে যা উৎপাদন খরচা তার পয়সা পাচ্ছে না, জলের দামে বিক্রি করতে হচ্ছে, কলে কারখানা বন্ধ হচ্ছে। আমাদের জেলাতে 6টা কারখানা, কেন্দ্রীয় সরকারের বড় বড় কারখানা বন্ধ, এবং আমরা এসব বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি গণতন্ত্রের জন্যে এবং মানুষের জীবন জীবিকার প্রশ্নে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মানুষ আস্তে আস্তে তাদের বোঝাপড়ার আমাদের দিকে আস্তে আস্তে সাধারণ মানুষের মানে সমর্থন বাড়ছে। সেই কারণেই আমরা আশা করি যে আগামী যে নির্বাচন হবে তাতে ফলাফল বামপন্থীদের ভালো হবে হাওড়া জেলায়। আপনি শিল্পের কথা বললেন, সেদিক থেকে আপনারা যদি ক্ষমতায় আসেন কোনো একটা সমীকরণের জন্য, বা মানুষ তো ইতিহাস বদলাতে পারে যেটা আপনি বললেন, তো সেক্ষেত্রে হাওড়াকে কি শিল্পনগরী বানাবেন আবারও? নিশ্চিতভাবে আমরাই তো করেছি। আমরাই তো একটা সময় ধরুন আজকে ন্যাশনাল হাইওয়ের পাশ দিয়ে যদি দেখেন, যখন বুদ্ধদেববাবু আমাদের মুখ্যমন্ত্রী, ন্যাশনাল হাইওয়ের পাশ দিয়ে যদি দেখেন সেখানে আমরাই করেছিলাম। এবং আমাদের জেলাতে যদি দেখেন যে বিভিন্ন ধরনের জরি হাব, দর্জিদের হাব, রাবার পার্ক, এসব আমাদের সময় করার কথা চেষ্টা হয়েছিল, শুরু হয়েছিল। কিন্তু রাবার পার্ক তো বর্তমানে সরকার সেখানে সাঁকড়াইলে একটা বিনিয়োগ করছে, কিন্তু দেখবেন ও জমি নেওয়া, কাজ শুরু সবটাই বামপন্থীদের আমলে মানে হয়েছে। আপনারা ভিত্তিপ্রস্তরটা করে আমরাই করেছিলাম। এবং সারা হাওড়া জেলার ন্যাশনাল হাইওয়ে বরাবর দেখলে পরে দেখা যাবে প্রচণ্ড হারে বামফ্রন্টের আমলই নতুন নতুন শিল্প গড়ে উঠেছে। আমরা নিশ্চিতভাবে শিল্পের দিকে তো মনোযোগ দিতেই হবে, এবং তার সঙ্গে পরিষেবামূলক যেসব কাজ আছে আরও, সেসব কাজও আমাদের গুরুত্ব দিয়ে করব আমরা। শুধুমাত্র কি তৃণমূলের সন্ত্রাসের রাজনীতির জন্যই তারা ক্ষমতায়, নাকি আপনাদের কোনো দুর্বলতা রয়েছে বা আপনাদের সংগঠন ঠিকভাবে নেই, আপনারা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছাতে পারছেন না? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মাটির গন্ধ বোঝে সেভাবে কি আপনারা বুঝতে পারছেন না? বিষয়টা হচ্ছে এই যে 11 সালের পর থেকে বামপন্থী যাতে বিরোধী শূন্য, প্রতিবাদ শূন্য পশ্চিমবাংলা করা যায় সে ব্যাপারে তৃণমূল তার ভূমিকা পালন করেছে। আমাদের যদি উদয়নারায়ণপুরের মানসিকতে দেখা যায় কী অত্যাচার হয়েছে তার ঠিক ঠিকানা নেই। একসময় সন্ত্রাস হতো প্রায় 2011-র পর। প্রতি সময় বালি, আমটা চন্দ্রপুর, এরকম প্রতিটি জায়গা, বাঁকড়া, করোলা, প্রতিটি বিধানসভা কেন্দ্রেই দেখা যাবে একটা নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে তারা সন্ত্রাস চালিয়েছে, এবং সেই সন্ত্রাসের রাজনীতি আজও বর্তমান। সেটা কোথাও প্রত্যক্ষভাবে, কোথাও পরোক্ষভাবে। তার পাশাপাশি নিশ্চিতভাবে আমাদের যদি এটা কমিউনিস্ট পার্টি না হতো, 11 সালের পর থেকে না কোনো সংগঠন থাকতো না। কমিউনিস্ট পার্টি বলেই বেঁচে আছে, অন্যরা হলে উঠে যেত। আমাদের কর্মীরা মার খেয়েছে, ধরে খেয়েছে, কেস খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু জমি ছাড়েনি। এবং আমরা আশাবাদী যে আমাদের যা ত্রুটি দুর্বলতা আছে তাকে আমরা জনগণকে সঙ্গে নিই, এই ত্রুটি দুর্বলতা কাটিয়ে তুলে বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী আমরা নিশ্চিতভাবে যোগ্য শক্তি হয়ে উঠতে পারবই পারবো, এবং আমরা এগুচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় হাওড়ায় আপনাদের যে সিপিআইএম এর মধ্যেই
কোথাও কি একটু বেনো জল ঢুকছে দলের মধ্যেই কেউ কেউ, তার জন্যই আপনাদের অনেকটা হার বা অনেকটা দুর্বলতা তৈরি হচ্ছে? বেনো জল যদি ঢুকে থাকে আমরা তাকে যদি আমরা জানতে পারি, এটা তো তৃণমূল পার্টি নয়, চোর থাকলে চোর হলে পরে তৃণমূলে ঢোকা যায়, বিজেপিতে ঢোকা যায়। আমরা যদি জানতে পারি, মানুষের থেকেও যদি অভিযোগ পাই, তেমন লোককে পার্টিতে রাখা হয়নি, বিগত দিনেও রাখা হয়নি, আগামী দিনেও রাখা হবে না, এখনও রাখা হবে না। এ বিষয়ে কোনো কোনো বাট বলে কোনো কথাই থাকতে পারে না। হাওড়ায় কি নতুন মুখ হিসেবে কোন যুবক বা যুবতীকে আমরা দেখতে পাবো বিধানসভা নির্বাচনের আগে? নিশ্চয়ই তো যুবকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর কাকে তার দেখা মানে যাবে সেটাই বড় প্রশ্ন আপনার সেটা ব্যক্তিগতভাবে কোনো এরকম নয়, কিন্তু যুবদেরকে নিশ্চিতভাবে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু তার মানে এরকম নয় যে বয়স্ক মানুষ বলেই একটা তারা বাতিল হয়ে গেল। নিশ্চিত সমন্বয় করেই আমরা এই সামনের ইলেকশানে প্রার্থী দেওয়া হবে। সবকটা কেন্দ্রেই কি প্রার্থী থাকবে? একদম নিশ্চিতভাবে বামফ্রন্টের প্রার্থী সব কেন্দ্রে থাকবে। সবকটা কেন্দ্রেই থাকবে, মানে সমীকরণ তার মানে বদলাবে কিছুটা হলেও? নিশ্চিতভাবে আশা করি, এবং আশা করি আমরা এটা, এবং মানুষের উপর বিশ্বাস রাখি যে সমীকরণ বদলাবে। মানুষকে কি বলবেন এই বিধানসভা নির্বাচনের আগে, হাওড়ার মানুষকে বিশেষ করে? হাওড়ার মানুষকে আমরা শুধু বলবো যে বিষয়টা হচ্ছে জনজীবনের যে সমস্যা, এই সমস্যা তৃণমূল এবং বিজেপি তারা তৈরি করেছে। সে শিল্পে হোক, কৃষিতে হোক, শিক্ষায় হোক, স্বাস্থ্যে হোক, প্রতিটি ক্ষেত্রে। তার পাশাপাশি যুবক যুবতীদের কাজ নেই, কাজ পাচ্ছে না তারা, মা বোনেদের সম্মান নেই। এ থেকে যদি বাঁচতে হয় তাহলে পরে, আর গণতান্ত্রিকভাবে যদি বাঁচতে হয়, মাথা উঁচু করে যদি বাঁচতে হয়, তাহলে বামপন্থীদের পুনরায় ফেরানো উচিত। হাওড়ার জনগণের কাছে সেই আবেদনই রাখব। এই যে হাওড়ায় তৃণমূলের বিধায়ক এমপিরা প্রচার করেন বাংলা নিজের মেয়েকেই চায়, কিন্তু আপনি বললেন যেখানে মেয়েরা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, তাহলে কি করে বাংলা নিজের মেয়েকে চাইবে? মানে নিজের মেয়েকে আনার পর তো বাংলায় আরো বেশি মহিলাদের উপর অত্যাচার শুরু হয়েছে। আমাদের জেলাতেই তো আছে, আমাদের জেলায় মুক্তির চোখ, সেখানে মহিলাদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে। কিছুদিন আগে ওই হাওড়া হাসপাতালের ভিতরেই এই ধরনের ঘটনা ঘটেছে। মুসলিম মহিলা, এবং বিভিন্ন জায়গায়, আমাদের জেলার বিভিন্ন জায়গায় এই কাণ্ড কারখানা ঘটে। মহিলা বসলে পরেই মহিলাদের ভালো হবে, এই দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি একমত নই। মা বোনেদের সম্মান রেখেই বলছি, একটা দৃষ্টিভঙ্গি থাকে যে আমি কৃষি, শিল্প, শিক্ষা, তাতে ছাত্র, মহিলা, যুব, এদেরকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছি। এর মমতা বন্দ্যোপাধ্যায় কি টিএমসি দল এবং বিজেপি মেয়েদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তারা দেখে, এবং স্বাভাবিকভাবেই এদের দ্বারা মহিলাদেরও ভালো হতে পারে না, সমাজের কোনো অংশেরই ভালো হতে পারে না। যারা লুটে খায়, মেরে খায়, তাদের ভালো হওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা।